একটা ইতিহাস আপনাকে তুলে ধরি যে এই ইরানেরই এটা ছিল, তাদের যে রেভিনিউ পেত তেল থেকে, গ্যাস থেকে, তার মেজরিটি ব্রিটেনই পেত। তারপরে অনেক পরিবর্তন হয়েছে, সে অনেক বড় ইতিহাস এখানে রয়েছে। এ ছিল আমেরিকা দেখানোর জন্য যে দেখো আমরা মুসলিম বিদেশি না, মুসলমানরাও আমাদের সাথে আছে। এগুলো হচ্ছে তার বিশ্বকে দেখানোর একটা কৌশল ছিল। করলো না। গত 50টি বছর এই আমেরিকা পশ্চিমা এরা মিলে আমেরিকাকে অবরোধ করে রেখে, সরি, ইরানকে অবরোধ করে রেখেছে, স্যাংশন দিয়েছে। কোন মুসলিম রাষ্ট্র তার পাশে দাঁড়ায়নি। যে কনফ্লিক্টটা দুই দেশের মধ্যে এখন সীমিত নাই, আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে গিয়েছে। যদিও ব্রিগেডিয়ার রুকন স্যার কিছুটা বলেছেন যে ট্রাম্প যুদ্ধ পছন্দ করে না, তার প্রিভিয়াস টেনিউরে আমরা দেখেছি কিছুটা গোটাতে। বাট আমি এখানে একটু অন্য দৃষ্টিভঙ্গি দিতে চাই যে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা, ইট ম্যাটার্স ভেরি লিটল, স্পেশালি ইন আমেরিকা। হ্যাঁ, এটা হয়তো কিছুটা প্রভাব থাকে, তাদের ন্যাশনাল ইন্টারেস্টটা প্রথম। আর আমার আন্তর্জাতিক বিষয়ের যত বিশেষজ্ঞ আছে, জেফার আজ দেখেন কিছুদিন আগে তিনি বলেছেন যে আমি এই জাতিসংঘে সদর দপ্তরে দীর্ঘদিন কাজ করলাম, আমি ভলেন্টারি সার্ভিস দিই। তো এখানে এদের জাতীয় স্বার্থ, এদের রিজিম চেঞ্জ অপারেশন আর এদের আনুগত্য করাতে হবে, এই তিনটা মেইন ইস্যুই সামনে থাকে যাই করুক। আর ট্রাম্প সম্পর্কে আমি বলতে চাই সে গোটা বিশ্বকে একটা ধোঁকা দিয়েছে। কারণ কিছুদিন আগে, অর্থাৎ এই অপারেশনের 1-2 দিন আগেও তিনি বলেছেন যে বসে দুতোয়ালি করে এর একটা শান্তিপূর্ণ পথ খুঁজে বের করো। জেনেভায় যেখানে সব স্টেক হোল্ডাররা বসে আলোচনা করছে, এর মধ্যে নেতানিয়াহু এবং ট্রাম্প তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা অপারেশনটা চালিয়েছে, এটা হঠাৎ করে হয়নি। একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়ার দরকার। দেখেন এই রিজনটা, এই অঞ্চলটা আপনি সেই ব্রিটিশ শাসনামল থেকে যদি দেখেন, প্রায় 100 বছরের মতো ব্রিটেন বলবো, আপনার ফ্রান্স আর এই আমেরিকা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে এখানে সব কিছু তারা ভাগ বটরা করে নেয়। এমনকি আমি একটা ইতিহাস আপনাকে তুলে ধরি যে এই ইরানেরই এটা ছিল, তাদের যে রেভিনিউ পেত তেল থেকে, গ্যাস থেকে, তার মেজরিটি ব্রিটেনই পেত। তারপরে অনেক পরিবর্তন হয়েছে, সে অনেক বড় ইতিহাস এখানে রয়েছে। তো মূল উদ্দেশ্য আমেরিকা এবং পশ্চিমাদের, একটু পয়েন্ট ফর্মে বলি অল্পতে বোঝার জন্য, সেটা হলো এই সার তিরোধানের পর, অর্থাৎ তার পতিত হওয়ার পর, এই আয়াতুল্লাহ খোমেনি যখন বিপ্লবী সরকার গঠন করলো, তার তুমুল জনপ্রিয়তা, এবং এই জনপ্রিয়তার কারণে তিনি একটা ঐক্যবদ্ধ জাতি সামনে নেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন। এখনো পর্যন্ত অনেক এথনিক গ্রুপ থাকলেও উনি ওনার নেতৃত্বে ধরে রেখেছেন। এখন আমেরিকা এবং ব্রিটিশ দেখলো যে এই খোমেনি আসার পরে সুন্নি ইসলামপন্থীদের একটা উত্থান হয়েছে, এবং তাদের আদর্শ যে আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমাদের অপছন্দ করে, কোনোভাবেই তারা এদের মেনে নেবে না। আর এই আদর্শ যারা ধারণ করে, সেই দেশ যদি অনেক নিউক্লিয়ার পাওয়ারের অধিকারী হয়, তাকে কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাবে না। তারা যেভাবে এখন এখানে নিয়ন্ত্রণ করছে, এই নিয়ন্ত্রণটা সম্ভব হবে না। ইরান যদি পারমাণবিক বোমার শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠে, তখন আর কোনোভাবেই তাদের নিয়ন্ত্রণটা এখানে থাকবে না। এই অবস্থার মধ্যে তাদের সিদ্ধান্ত হচ্ছে এই যে, যদিও ট্রাম্প বলছেন যে রেজিম চেঞ্জের কোনো চিন্তা তাদের নাই, আমি তো দেখি রেজিম চেঞ্জ হচ্ছে তাদের একমাত্র এজেন্ডা।
যদি দেখেন এর ব্যাকগ্রাউন্ড একটু দেখতে হবে, ইরাকের কিভাবে যুদ্ধটা হলো, সিরিয়া দেখেন, লিবিয়া দেখেন, প্রত্যেকটা জায়গায় তারা এই রিজিম চেঞ্জ করেছে। সিরিয়ার কথা একটু স্মরণ করাই দিয়ে দেখেন, বান কি মুন যখন ছিল জাতিসংঘের মহাসচিব, স্যার আপনার যদি মনে থাকে, উনি কাফি আনানকে নিয়োগ দিয়েছিলেন সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য। কাফি আনান অনেক দিন অনেক খাটাখাটনি করে সর্বদলকে এক টেবিলে এনে সেখানে যুদ্ধ থেকে সবাইকে সরিয়ে এনে একটা শান্তির পলিসি তিনি আনলেন। আনার পরে সবাই বলল যে ঠিক আছে, আমরা এটাতে রাজি আছি। এই পেপারটা যখন জাতিসংঘ আমেরিকার হাতে দিল, আমেরিকার প্রেসিডেন্ট এটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। তিনি কি বললেন? তিনি বললেন যে প্রথম দিন থেকে শান্তির প্রথম দিন থেকে আসাদকে সরে যেতে হবে। তো সেখানে তাদের যুক্তি ছিল যে একটা সরকার সরে যাবে বা সরকার প্রধান সরে যাবে, সেখানে আর একটা সরকার তৈরির কিছু নিয়ম কানুন আছে, কিছু ফর্মালিটিস আছে, ভোটের ব্যাপার আছে, জনগণের পছন্দ অপছন্দের ব্যাপার আছে। ওবামা বললেন যে নো, এটা আমি মানি না, প্রথম দিন থেকেই তাকে সরে যেতে হবে। তারপর তার ছোট ছোট গ্রুপগুলোকে তারা আর্ম করতে লাগলো। সিআইএ সেখানে সরাসরি অপারেশনে নেমে গেল। এটা তো পত্র পত্রিকায় মিডিয়াতে আমরা অনেকভাবে দেখেছি। আসাদকে তারা সেখান থেকে হটিয়েছে। আর স্যার যেটা বললেন যে ইরাক এবং আফগানিস্তান তারা গুটিয়ে নিয়েছে, আমি এখানে দেখি ইরাকে তারা যত ইজি গোয়িং মনে করেছিল, দি টোকেন অফ আর্মি বিভিন্ন মুসলিম কান্ট্রি থেকে নিয়েছিল আমেরিকা দেখানোর জন্য যে দেখো আমরা মুসলিম বিদেশি না, মুসলমানরাও আমাদের সাথে আছে। এগুলো হচ্ছে তার বিশ্বকে দেখানোর একটা কৌশল ছিল। আর আফগানিস্তানে এমন একটা পর্যায়ে তারা চলে গেছিল, দেখেন নাই প্লেনে হুড়মুড় করে কিভাবে তারা পালিয়ে গেছে লেজ গুটিয়ে। এটা তারা আর পারছিল না, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আর ইরানের সাথে যে বিষয়টা, এত বড় বিশাল একটা দেশ, তার একদিকে সাগর অন্যদিকে পাহাড়, এখানে শুধু প্লেন দিয়ে বোমিং করে তাকে নতজানু করা বা নিয়ন্ত্রণে আনা অত্যন্ত কঠিন কাজ হবে। এটা স্যার আমরা দুইজনই ফাইটার, আমিও একজন ট্যাঙ্কের অফিসার, কিং অফ দি ব্যাটল। আমরা বুঝি ওই গ্রাউন্ড আপনাকে অকুপাই করতে গেলে, আর ইরানের বর্তমান যে জনপ্রিয়তা এই সরকার ধরে রেখেছে, এমনকি দেখেন গতকালকে B-2 বোমারু বিমান যখন তাদের পারমাণবিক স্থাপনায় আঘাত করেছে, তেহরানে বাইরে থেকে লোক এসছে, তেহরানে তারা মিছিল দিয়েছে সরকারের পক্ষে, খোমেনির পক্ষে। এমনকি কিশোর কিশোরীরা, বালক বালিকারা এসে বলছে যে আমরা শহীদ হতে চাই, দোয়া করুন। এক বালক এসে তো বললো যে আমার বাবা শহীদ হয়েছে, আমিও শহীদ হতে চাই। তো এরকম একটা শহীদি চেতনা যে জাতি ধারণ করে, তাকে শুধুমাত্র ওই বোমার আঘাতে কাবু করা আমার মনে হয় যে এতটা সহজ হবে। হরমুজ প্রণালী নিয়ে যেটা বললেন, এটা ওখান থেকে জাহাজ অন্যদিকে ডাইভার্ট হচ্ছে। আমেরিকার যে স্থাপনা আছে, এই স্থাপনাগুলো কিন্তু আগে ছিল না। গলফার 1990 সাল, তাই না স্যার? যে 90 সালে গলফটা শুরু হলো। তার আগে এই মিডল ইস্টে আমেরিকার এত উপস্থিতি ছিল না। এরা দেখলো যে এখন যদি আমরা কারো ছত্রছায়ায় না থাকি, যেমন সাদ্দাম কুয়েতে ঢুকে গেল, এই অবস্থা যদি আমাদের হয়, আর সেখানে অনেকেরই ইয়ে রয়েছে, রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে, যদিও আমেরিকা ঢোল পিটায় তারা গণতন্ত্রের পক্ষে, মিডল ইস্টের ব্যাপারে সেখানে তারা কিন্তু নিশ্চুপ থাকে। সৌদি আরব বলেন বা বড় বড় যে সম্পদশালী দেশ কাতার বলেন, তো এর সব জায়গায় তাদের স্থাপনা আছে, তাদের মিলিটারি বেজ আছে, মিলিটারি আছে। তারপর বাহারানিতে আপনার নৌবাহিনীর তাদের ওখানে একটা বড় বেজ আছে। তা সবকিছুই আমাদের, শুধুমাত্র আমরা যদি ওই আমেরিকা ইসরায়েলকে দোষারোপ করব, নো। এখানে তো আমি দেখি এই মুসলিম কান্ট্রি, এই রিজনে যারা আছে তাদেরও একটা পরোক্ষ সম্মতি আছে। ইসরায়েল কোথায়, ইরান কোথায়, প্রায় 2000-2500 কিলোমিটার পথের দূরত্ব। ইসরায়েলকে উড়ে অনেক
এই মুসলমান রাষ্ট্রের উপর দিয়ে এসে আঘাত করতে হচ্ছে ইরানের উপরে। কই কেউ কখনো এরা টু শব্দটা করলো না। গত 50টি বছর এই আমেরিকা পশ্চিমা এরা মিলে আমেরিকাকে অবরোধ করে রেখে, সরি, ইরানকে অবরোধ করে রেখেছে, স্যাংশন দিয়েছে। কোন মুসলিম রাষ্ট্র তার পাশে দাঁড়ায়নি, কেউ টু শব্দ করে নাই। এই যে এখন আগ্রাসন হচ্ছে, এটা তো নীতি নৈতিকতার কথা। এই আগ্রাসনের বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না। সুতরাং আমাদের এখানে আলোচনা করতে গেলে নির্মোহ আলোচনা করতে হবে। এই দেশগুলা আলোচনা বা তাদের যে রাষ্ট্রীয় ইন্টারেস্ট, তারা সেটা ক্ষুণ্ণ করে কখনোই ট্রাম্পের বিরুদ্ধে নৈতিকতার কথা বলতে যাবে না। তারা আগে দেখবে আমার ক্ষমতা ঠিক আছে কিনা, আমার রাষ্ট্রীয় স্বার্থ সঠিক আছে কিনা। পুতিনের বেলাও ঠিক তাই। পুতিন তো ইতিমধ্যে ইউক্রেনে জড়িয়ে পড়েছে, তারপরও ইরানের সাথে তার কিন্তু সামরিক চুক্তি রয়েছে। সে নিশ্চুপ থাকার তার কোনো ওয়ে নাই। তাকে টুডে আর টুমোরো তার কথা বলতেই হবে। আমার মনে হয় স্যার পরে এ ব্যাপারে বলতে পারবেন। এরকম তার একটা দায়িত্ব তার কাঁধে থাকে এবং নিতে হয়। তার এই যুদ্ধকালীন অবস্থায় তাকে হাত বাড়াতে হবে। হয়তো আমরা নিকট ভবিষ্যতে দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ।